সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা বা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স এর সহকারী পরিচালক পদে 23 মে 2025 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার প্রশ্ন সমাধান নিয়ে। তো আমরা প্রথমে গণিত অংশের সমাধান করব। তো অনেক বড় একটা প্রশ্ন, তা আপনাদের সুদীর্ঘ ধৈর্য এবং সময় প্রত্যাশা করছি। প্রথম প্রশ্ন ছিল যে পাভেল ওয়াজ সাইকেলিং এট 30 km/h and was passed by Ratan who was cycling at 40 km/h. If Ratan cycles for 3 minutes at his speed and then stops, how long in minutes will it take for Pavel to reach him? আচ্ছা, মানে পাভেল সাইকেল চালাচ্ছে 30 কিলোমিটার বেগে আর রতন সাইকেল চালাচ্ছে 40 কিলোমিটার বেগে, আর রতন পাভেলকে পাস করেছে আর কি। এখন রতন 3 মিনিট ধরে সাইকেল চালানোর পরে রতন থেমে গেল। এখন বলছে পাভেল এই রতন যতটুকু রাস্তা গেল সেটুকু যেতে পাভেল কত মিনিট সময় লাগবে। তাহলে আমরা প্রথমে রতন 3 মিনিটে কতটুকু যায় সেটা দেখি। সে 40 কিলোমিটার যাচ্ছে 60 মিনিটে, তাহলে 60 দিয়ে ভাগ করে সি দিয়ে গুণ করলে হয়ে যাবে, অর্থাৎ 2c/3 কিলোমিটার। এই 2c/3 কিলোমিটার যেতে পাভেলের কত সময় লাগবে এটা আমরা বের করব। তো পাভেলের গতি হচ্ছে ঘন্টায় হচ্ছে আপনার 30 কিলোমিটার, তার মানে 30 কিলোমিটার 60 মিনিটে, তাহলে 1 মিনিটে যাবে হচ্ছে হাফ কিলোমিটার। তাহলে এখন আপনার এই পাভেলের গতি হচ্ছে হাফ কিলোমিটার আর আমাদের দূরত্ব আছে 2c/3, তাহলে দূরত্ব 2c/3কে হাফ দিয়ে যদি আমরা ভাগ করে দিই তাহলে হয়ে যাবে, অর্থাৎ 4c/3 মিনিট সময় লাগবে। তো এইটাই হচ্ছে 45 নম্বর প্রশ্নের উত্তর। 46 নম্বর প্রশ্নে যাই। বলছে ক্যানব্যান ইনকর্পোরেশন আর্নড বিডিটি 47,000 টাকা ইন ডিসেম্বর। মানে ক্যানব্যান নামে নাকি বাংলাদেশে একটা প্রতিষ্ঠান আছে, কোনোদিন নামও শুনি নাই। সেই প্রতিষ্ঠান 47,000 টাকা ডিসেম্বর মাসে তারা হচ্ছে আর্ন করেছে। দে আর বাই রিডিউসিং 12-month অ্যাভারেজ আর্নিং ফ্রম জানুয়ারি টু ডিসেম্বর বাই বিডিটি 2,500। মানে এই আর্ন করার পরে তাদের 12 মাসের গড় 2500 টাকা কমে গেছে। তাহলে নতুন গড় কত, মানে ফাইন্ড দ্য নিউ অ্যাভারেজ আর্নিং ইন বিডিটি, বাংলাদেশি টাকায় নতুন গড় কত। তাহলে এখানে আমরা মনে করি যে ডিসেম্বর মাস বাদে গড় ছিল x টাকা, তাহলে মোট হবে 11 মাসে 11x টাকা। এই 11x টাকার সাথে 47,000 টাকা যদি আমি যোগ করি ডিসেম্বর মাসের, তাহলে 12 মাসের গড়টা হবে আগে যে গড় ছিল x টাকা তার থেকে 2500 টাকা কম। তাহলে এখান থেকে আমরা 12x প্লাস 47,000 11x প্লাস 47,000 ইকুয়াল টু 12x মাইনাস 30,000, তাহলে x এর মান হচ্ছে 77,000। তার মানে ডিসেম্বর মাস বাদে হচ্ছে গড় ছিল হচ্ছে 77,000। তাহলে গড়টা কমে গেছে আমাদের, এই 77,000 টাকা থেকে 2500 টাকা কমে যাবে, নতুন গড় হবে 74,500 টাকা। এটা হচ্ছে উত্তর। আচ্ছা, 47 নম্বর বলছে if p and q are positive integers and the difference between pq and qp is 3 times the sum of p and q, then how many pairs of p and q are possibles? তো এখানে যেটা বললো এরা যে দেখেন এখানে পি কিউ আর কিউপি দেওয়া আছে, মানে দুইটা এক জিনিস না। তার মানে পি কিউ আর কিউপি হচ্ছে আপনার হচ্ছে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বোঝাচ্ছে। তাছাড়া পি কিউ আর কিউপি যদি গুণ অবস্থায় বোঝাতো তাহলে তো একই জিনিস বোঝাতো, এটার তো আর কোনো তফাৎ নাই। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট যদি সংখ্যা হয়, প্রথমে আমরা যদি পি কিউ এর কথায় যাই তাহলে পি কিউ অর্থাৎ 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হলে এটা 10p প্লাস কিউ হবে, আর কিউপি যদি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় তাহলে এটা হবে 10q প্লাস p। এখন এই পি কিউ থেকে কিউপিটা যদি আমরা মাইনাস করি তাহলে ওনারা বলছে যে এইটা হবে নাকি p প্লাস কিউ, মানে এটা যোগ ফলে 3 গুণ।
তাহলে এখানে হবে 9p মাইনাস 9q ইকুয়াল টু 3p প্লাস 3q, তো 6p ইকুয়াল টু 12q, তার মানে p এর মান হচ্ছে 2q। এখন আমরা যদি p এর মান 1 নেই তাহলে এটা হবে 2, p এর মান যদি 2 নেই তাহলে এটা হবে 4, p এর মান যদি 3 নেই তাহলে এটা হবে 6, p এর মান যদি 4 হয় তাহলে এটা হবে 8। p এর মান যদি 5 হয় তাহলে 10 হবে, ঠিক আছে, কিন্তু আমাদের 2 অঙ্ক সংখ্যা হতে হবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। তাহলে 10 হলে তো আর 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা থাকবে না, তখন 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়ে যাবে। তাই আমার মনে হচ্ছে এই 4টা পেয়ারই হবে। অনেক বই আবার দেওয়া আছে যে এটা যদি আমরা উল্টা করে নেই, মানে আপনার কিউটা যদি 2 ধরি আর পিটা যদি 1 ধরি, এরকমভাবে আরও 4টা হয়, তার মানে 8টা, কিন্তু আসলে কম্বিনেশন 4টা হলেই আমাদের হচ্ছে। তা আমার মনে হয় 4টা হবে, যাই হোক অন্য বইয়ে বিভিন্ন রকম থাকতে পারে, তো এইটা আপনারা দেখতে পারেন একটু। আচ্ছা, 48 নম্বর বলছে Fedora Technologies acquired 60 hard drives and tried selling them at টাকা BDT 2400 each at 20% markup on the cost। মানে 60টা হার্ড ড্রাইভ কিনে এরা বিক্রি করবে 2400 টাকা পিস, যার মধ্যে 20% লাভ আছে। 3 মাস পরে 6 রিমেইন্ড আনসোল্ড, মানে 6টা আর বিক্রি হয়নি, 54টা বিক্রি হয়েছে। and were returned to the manufacturer at 52% refund of cost, মানে যে দামে কিনেছিল তার 50% কস্টে সে হচ্ছে ফেরত পাবে। Find out Fedora's approximate profit margin as the percentage of initial acquisition cost of 60 hard drives, মানে এটার আসলে কত পার্সেন্ট লাভ হলো, তাহলে সেটা আবার ধরতে হবে আপনি যে প্রথমে কিনেছিলেন যত টাকা দিয়ে তার উপরে কত পার্সেন্ট লাভ হলো। তাহলে এখানে দেখেন ক্রয় মূল্যটা হচ্ছে 2400 টাকা, 120% দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে হবে, কারণ 20% লাভ আছে, অর্থাৎ 2000 টাকা। তাহলে 60টা হার্ড ড্রাইভের দাম হবে কত, 2000 গুণন 60, অর্থাৎ 1,20,000 টাকা। আচ্ছা, এই যে 1,20,000 টাকা দিয়ে কিনলো, আর সে 54টা বিক্রি করলো হচ্ছে কত টাকা করে, 2400 টাকা পিস, অর্থাৎ 1,29,600 টাকা। আর বাদ বাকি 6টা বিক্রি করলো হচ্ছে 2000 টাকা তো দিবে না, বলছে অর্ধেক দামে, মানে 50%, তাহলে 6000 টাকা। তাহলে মোট বিক্রি করলো 1,29,600 আর 6000, আর কেনা দাম ছিল হচ্ছে 1,20,000, তাহলে লাভ হবে এদের থেকে এটা বাদ দিয়ে দিলে আমাদের 15,600 টাকা। এই যে 15,600 টাকা লাভ হলো, এই টাকাটা হচ্ছে 1,20,000 টাকার উপরে গুণন 100 টাকা, তার মানে 13% হবে লাভ, এখানে যেটা অপশনে ছিল না। আচ্ছা, 49 নম্বর প্রশ্নে আসি। বলছে মিস্টার ফারহান অ্যান্ড মিস্টার রফিক স্টার্ট ওয়াকিং ইন দ্য পার্ক অ্যালং এ সার্কুলার ট্র্যাক, মানে একটা সার্কুলার রাস্তায় তারা অপোজিট ডিরেকশনে 6:30 থেকে মানে রাউন্ড দেওয়া শুরু করলো। ইফ দে ওয়াক অ্যাট দি স্পিড অফ 2 রাউন্ডস পার আওয়ার অ্যান্ড 3 রাউন্ডস পার আওয়ার রেসপেক্টিভলি, মানে ফারহান 3 রাউন্ড দেয় 1 ঘন্টায়, আর রফিক হচ্ছে 2 রাউন্ড দেয়। তাহলে কত রাউন্ড তারা দিবে 8টা বাজতে বাজতে আর কি, মানে ইচ আদার বাই 8 AM। তাহলে দেখেন এখানে আপেক্ষিক গতি হচ্ছে একজন 3 একজন 2, মানে 5 রাউন্ড 1 ঘন্টায়। তাহলে 6:30 থেকে 8টা মানে 1.5 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টাতে হবে হচ্ছে 7.5 রাউন্ড। 7.5 রাউন্ড মানে এখানে আমরা বলতে পারি 7 রাউন্ড পর তারা 7 বার দেখা হবে, মানে 7.5 রাউন্ড হলে 7 বার দেখা হয়। আচ্ছা, 50 বলছে Teradata asked a team workers to finish a project, মানে এই প্রশ্নটা একটু মানে টাফ আছে, বিষয়টা আমাদের সিকোয়েন্সিয়ালি বুঝতে হবে। টেরাডাটা একটা কোম্পানি আছে যারা তার মানে লেবারদেরকে একটা কাজ শেষ করতে বলছে। 16 দিন পরে 25% লেবার চলে গেছে, আর যারা ছিল the remaining workers took the same number of days to finish rest of the work that original team would have taken to complete the entire project, মানে এই কথার মধ্যে কিছু প্যাচ আছে। বলছে যারা ছিল মানে 25% তো চলে গেল, তাই না, আর বাদ বাকি যে 75% ছিল তারা কি করছে, তারা যে কাজটুকু বাকি ছিল সেই কাজটা করতে সময় নিয়েছে। আগে যারা লেবার ছিল তারা গোটা কাজ করতে যেটুকু সময় নেয়, মানে সম্পূর্ণ কাজ করতে যেটুকু সময় নিত, এরা যেটুকু বাকি আছে সেই কাজ করতে সেই সময়টা নিয়ে নিছে। মানে ধরেন আগে যদি ওরা 10 দিন নিত,
এখন এরা যে যারা অবশিষ্ট আছে তারা কি করছে, ওই 10 দিনেই বাকি কাজটুকু করছে এরকম। হ্যাঁ, তো ইন হাউ মেনি ডেজ ওয়াজ দ্য এন্টায়ার প্রজেক্ট ফাইনালি কমপ্লিটেড, মানে শেষ পর্যন্ত কত দিনে কাজটা শেষ হয়েছে। তা আমরা একটু মানে ডিটেলসে করব, এটা আসলে সংক্ষেপে আমি করতে পারি নাই। তো প্রথমে আমরা মনে করি যে মোট শ্রমিক ছিল 100x জন এবং মোট সময় লেগেছিল, আমাদের সময় নির্ধারিত ছিল y দিন। তার মানে 100x জন শ্রমিক y দিনে কাজটা করে শেষ করতে পারত। তাহলে একজন শ্রমিকের একদিনের কাজ হবে 1/100xy অংশ, এটা মনে রাখেন। এখন আসেন 100x জন শ্রমিক y দিনে করতে পারে একটি কাজ, তাহলে 100x জন শ্রমিক একদিনে কতটুকু করবে, 1/y অংশ। আর এরা 16 দিন ধরে কাজ করছে, তাহলে 16 দিনে কতটুকু করবে, 16/y অংশ। আর কাজ বাকি থাকলো কতটুকু, মানে টোটাল কাজ হচ্ছে এক অংশ থেকে আমরা যদি এটা বাদ দিয়ে দিই তাহলে y - 16/y অংশ। এই কাজটুকু করবে হচ্ছে যারা লেবার বাকি ছিল তারা। 25% লেবার তো চলে গেছে, তাহলে এখন লেবার সংখ্যা হবে 75x। এই 75x জন লেবার y - 16/y অংশ কাজ করতে পারে y দিনে, মানে আগে যে দিন নির্ধারিত ছিল সেই দিনে কিন্তু। তাহলে এরা এক অংশ কাজ করতে সময় নেবে কত, ওয়াইকে আমাদের উপরে উঠে যাবে, তাহলে y² y - 16 দিন, অর্থাৎ অবশিষ্ট শ্রমিক y² / y - 16 দিনে টোটাল কাজ শেষ করতে পারে। তাহলে আমরা এটা যদি লিখি যে 75x জন শ্রমিক y² / y - 16 দিনে করে একটা কাজ, তাহলে এরা একদিনে একজন শ্রমিক কতটুকু কাজ করবে, এই আপনার হচ্ছে y - 16 / 75xy হোল স্কয়ার। তাহলে ওখানেও কিন্তু আমরা একজনের শ্রমিকের একদিনের কাজ আর এখানে একজন শ্রমিকের একদিনের কাজ বের করলাম, দুইটা সমান করে ফেলবো। তাহলে এখান থেকে যদি আমরা 25xy দিয়ে ভাগ করে দিই তাহলে 1/4 = y - 16/3y, অর্থাৎ 3y আর 4y 64, মানে y এর মানটা হচ্ছে 64। তার মানে শেষে যে কাজটুক ছিল সেটা করতে 64 দিন লাগছে, আর আগে ছিল 16 দিন, তাহলে মোট হচ্ছে 80 দিনে কাজটা শেষ হয়েছে আর কি। এরপর 51 নম্বর বলছে, ইফ দ্য ডিস্ট্রিবিউশন অফ মুভি ডিউরেশনস ইজ সিমেট্রিক অ্যারাউন্ড দ্য মিন 1.5 hours ফলোয়িং এ বেল কার্ভ অ্যান্ড ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ 20 minutes approximately what percent of all movies are longer than 110 minutes। তো এইটা আসলে পরিসংখ্যানের খুব ডিপ একটা বিষয়, আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাদের ভালো ধারণা আছে তারা পারবে। এখানে পারতে হলে অনেক কিছু জানতে হবে, যেমন আপনার বেল কার্ভ কী জিনিস, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সাথে সিগমা সম্পর্ক কী, বা হচ্ছে জেড ভ্যালু কী, জেড ভ্যালু টেবিল কী, এগুলো যদি আপনি জানেন তাহলে এগুলো পারা যাবে, তাছাড়া পারা যাবে না, বা পারলেও বুঝতে পারবেন না। তো এখানে আমাদের প্রথম কথা হচ্ছে যে এক্স এর মানটা হচ্ছে 110 মিনিটস, মানে অ্যাভারেজটা, আর মিউটা হচ্ছে 90 মিনিটস, মানে 1.5 ঘন্টা, আর সিগমাটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যেটা সেটা বলছে হচ্ছে 20 মিনিটস। এখন এখানে আমাদের জেড ভ্যালুর একটা সূত্র আছে, সেটা আমরা ব্যবহার করব। তাহলে জেডের মান বের হলো হচ্ছে 1। তাহলে এই জেডের মান 1 মানে হচ্ছে এটা দ্বারা বোঝায় যে জেড মানে মিন প্লাস 1 সিগমা যদি হয় তাহলে সেটা 84.13% পর্যন্ত কাভার করে। তাহলে যদি আপনি 84.13% যদি ডান দিকে থাকে তাহলে বাম দিকে হয় 15.87%, তাহলে সেটা অ্যাপ্রক্সিমেটলি 16 হবে। এটা হচ্ছে উত্তর। তবে এটা বুঝতে হলে আপনার পরিসংখ্যান ছাড়া সম্ভব না। আচ্ছা, 52 বলছে, আমির অ্যান্ড হান্নান ওয়ার্কিং টুগেদার ক্যান ফিনিশ এ ওয়ার্ক ইন 3 days. If they work alone, Hannan takes 3 times as long as Amir. How long does Hannan take finish the job? মানে হচ্ছে আমিরের যদি আপনার x দিন সময় লাগে, x ঘন্টা লাগে, তাহলে হান্নানের লাগবে হচ্ছে 3x ঘন্টা। তাহলে তারা একসাথে কাজ করলে 3 ঘন্টা লাগবে। তার মানে 1/x প্লাস 1/3x, এগুলো 1 ঘন্টার কাজ। এভাবে 3 ঘন্টা কাজ করলে সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাবে। দেন 3x লসাগু করলে 3 + 1 হচ্ছে 3 দিয়ে গুণ করলে 3 3 ক্যান্সেল হয়ে x এর মান হচ্ছে 4। অর্থাৎ এখন তাহলে আমিরের লাগবে 4 ঘন্টা আর হান্নানের লাগবে 3 × 4 = 12 ঘন্টা। এরপরের প্রশ্নে বলছে যে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 7 power 11, 7 power 111, 7 power 1011 is divided by 8। মানে এটাকে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তাহলে অবশিষ্ট কত থাকবে।
তো এইগুলো আসলে ওভাবে তো ভাগ করে দেখার সুযোগ নাই, এগুলো কিছু টেকনিক্যাল বিষয় আছে। যেমন আপনার 7-এর পর যদি আপনি 2 দেন মানে 49, এটাকে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তাহলে হচ্ছে 6-48, 1 অবশিষ্ট থাকবে, তাই না? এটা জোড় সংখ্যা, 7-এর উপরে পাওয়ার দিলাম 2। এখন 7-এর উপর যদি 3 দেন তাহলে 343কে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তাহলে 7 অবশিষ্ট থাকবে। তাহলে দেখেন যদি জোড় সংখ্যা দিয়ে ভাগ উপরে পাওয়ার থাকে তাহলে ভাগ করলে 1 অবশিষ্ট থাকে, আর বিজোড় সংখ্যা উপরে থাকলে পাওয়ার থাকলে 8 দিয়ে ভাগ করলে 7 অবশিষ্ট থাকে। তাহলে এখানে আমাদের 7 পাওয়ার 11 যেহেতু আছে, তাহলে 7 পাওয়ার 11কে যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তাহলে বিজোড় সংখ্যা আছে, তাহলে অবশিষ্ট থাকবে 7। 7 পাওয়ার 111 যেটা, সেটাকেও যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তাও 7 অবশিষ্ট থাকবে। আবার 7 পাওয়ার 1011 যেটা আছে মানে 1111 যেটা আছে, সেটাকেও যদি আপনি 8 দিয়ে ভাগ করেন তাও 7 অবশিষ্ট থাকবে। তার মানে এখানে 3 7 21 অবশিষ্ট থাকছে, তাই না? তাই 8 দিয়ে ভাগ করলে তার 21 অবশিষ্ট থাকার কথা না, কারণ অবশিষ্ট থাকবে হচ্ছে 8-এর থেকে কম। তাহলে 21কে আবার যদি আপনি 8 দিয়ে ভাগ করে দেন তাহলে 8 দোকানে 16, অর্থাৎ 5 অবশিষ্ট থাকে। তাহলে এইটাই হচ্ছে উত্তর, এই 5ই উত্তর হবে। আচ্ছা, এরপরে 54 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য লার্জেস্ট। মানে এখানে 5টা ভ্যালু ছিল, তার মধ্যে আমাদের সবচেয়ে বড়টা খুঁজে বের করতে হবে। তো প্রথমে আমরা আসি 2 পাওয়ার 5 আর হচ্ছে আপনার মানে ডি নাম্বার যেটা 4 পাওয়ার 5 গুণন 1024, এই দুইটা দেখি কোনটা বড় আর ছোট। তো 4 পাওয়ার 5 1024 সমান সমান যদি আমরা ভাঙি তাহলে 2 পাওয়ার মানে 2 তারপরে 5 মানে 2 পাওয়ার 10, আর 1024কে 2 পাওয়ার 10 অর্থাৎ 2 পাওয়ার 20। তাহলে 2 পাওয়ার 20 তো 2 পাওয়ার 5-এর থেকে বড়ই হবে, তাই না? তাহলে 2 পাওয়ার 20 হচ্ছে বড়। এরপরে আমরা আগে এবার বি নাম্বার আর হচ্ছে আপনার সি নাম্বার যদি তুলনা করি, 125কে যদি আপনি ভাঙেন তাহলে 5 পাওয়ার 3 হবে মানে 5 পাওয়ার 15 হবে, যেটা 5 পাওয়ার 16 থেকে ছোট, তার মানে এখানে 5 পাওয়ার 16 হচ্ছে বড়। আর 5 পাওয়ার 16 এখন এই দুইটার সাথে 2 পাওয়ার 20-এর সাথে তুলনা করলে 5 পাওয়ার 16 হচ্ছে বড়। এইটার সাথে আবার আপনার 27 পাওয়ার যে 5 আছে সেটা যদি তুলনা করি তাহলে এটা হবে 3 পাওয়ার 15। তাহলে আলটিমেট দেখা যাচ্ছে যে আমাদের আপনার 5 পাওয়ার যেটা 16 আছে এটাই হচ্ছে সবচেয়ে বড়। আচ্ছা, 57 বলছে আর রেক্টেঙ্গুলার ট্যাঙ্ক উইথ ডাইমেনশন 80 সেন্টিমিটার, 60 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার ক্যান বি ফিল্ড উইথ ট্যাপ এ at the rate of 680 centimeter every 2 minutes and can be emptied with a tap 1 at the rate of 140 centimeter every minute. Jamal leaves both taps open to 30 pm when will the tank be filled 1/3 its capacity. বলছে যে একটা আয়তাকার ট্যাঙ্ক আছে 80, 60 আর 15 সেন্টিমিটার সাইজের, একটা ট্যাপ দিয়ে 2 মিনিটে 680 সেন্টিমিটার পানি ভর্তি হবে, আর এক ট্যাপ দিয়ে 1 মিনিটে 140 সেন্টিমিটার পানি বের হয়ে যাবে। এখন যদি 2:30টার সময় ট্যাপটা চালু করেন তাহলে 1/3 পূরণ হতে কত সময় লাগবে? তাহলে প্রথমে আসি হচ্ছে ট্যাঙ্কের আয়তনটা বের করে, 80 গুণন 60 গুণন 15 অর্থাৎ 72,000 ঘন সেন্টিমিটার আয়তন। তো ধারণ ক্ষমতার 1/3 হবে কত? 72,000 3 ভাগ করলে 24,000 আপনার ঘন সেন্টিমিটার। এখন দেখেন প্রথমে হচ্ছে 680 সেন্টিমিটার 2 মিনিটে পূরণ হচ্ছে, তাহলে 2 দিয়ে ভাগ করে 140 খালি হচ্ছে, তার মানে 200 ঘন সেন্টিমিটার আপনার প্রতি মিনিটে এটা পূরণ হবে। তাহলে 24,000 ঘন সেন্টিমিটার পূরণ হতে কত সময় লাগবে? 24,000কে আমরা যদি 200 দিয়ে ভাগ করে দিই তাহলে হয়ে যাবে অর্থাৎ 120 মিনিট। 120 মিনিট মানে 2 ঘন্টা, তাহলে 2টা 30 থেকে 2 ঘন্টা মানে আপনার 4টা 30 বাজবে, 4:30টার সময় এটা পূরণ হয়ে যাবে। এরপরে 58 বলছে এ 9 সেন্টিমিটার ইন্টু 8 সেন্টিমিটার ইন্টু 15 সেন্টিমিটার ব্লক অফ আইস বিং মেল্টেড টু মেক আইডেন্টিক্যাল আইস কিউবস ইফ সারফেস এরিয়া of any two sides of the cubes has to be 72 centimeter square, how many ice cube can be made? মানে 9, 8 আর 15 সেন্টিমিটার সাইজের একটা ব্লক দিয়ে আপনার কিউব বানাতে হবে, আইস কিউব বানাতে হবে। সে আইস কিউবের হচ্ছে সমগ্র তল, 2 সাইডের তল হবে হচ্ছে তলের ক্ষেত্রফল 72 সেন্টিমিটার। তাহলে কতগুলো আইস কিউব তৈরি করা যাবে? তাহলে এটার আয়তনটাকে বের করি, 9, 8 আর 15 গুণ করলে 1080 ঘন সেন্টিমিটার হবে।
1080 ঘন সেন্টিমিটার। এখন যে আপনার আইস কিউবটা বানাবেন তার দুই সাইডের ক্ষেত্রফল হবে হচ্ছে 72 সেন্টিমিটার। আমরা যদি একটা সাইড ধরে নিই হচ্ছে মনে করেন যে এ সেন্টিমিটার, তাহলে দুই সাইডের ক্ষেত্রফল হবে 2a স্কয়ার, এটা সমান সমান 72। তাহলে a স্কয়ার 36, মানে এর মানটা হবে হচ্ছে 6। তাহলে এক সাইড হচ্ছে 6, তাহলে এটার আয়তন কত হবে? 6-এর উপরে আমরা যদি কিউব দেই তাহলে আমরা জানি আয়তন পেয়ে যাব 216 ঘন সেন্টিমিটার। তাহলে কয়টা বানানো যাবে? 1080 ঘন সেন্টিমিটারকে আমরা যদি 216 দিয়ে ভাগ করি, তার মানে 5টা আইস কিউব বানানো সম্ভব। আচ্ছা, এরপরে 59 নম্বর বলছে ইফ দ্য সামেশন অফ দ্য রুটস অফ টু ইন্টিজার্স ইজ √11 + 8√2, হোয়াট ইজ দ্য সামেশন অফ স্কোয়ার অফ দিস টু ইন্টিজার্স। মানে একটা সংখ্যা আমি যদি ধরি, মনে করেন যে হচ্ছে ইন্টিজার সংখ্যা, তো মানে পূর্ণ সংখ্যা x, আর একটা সংখ্যা যদি হয় y, তাহলে √x + √y ইকুয়াল টু হচ্ছে √11 + 8√2। উভয় পাশে যদি স্কোয়ার করি তাহলে a² + b² + 2ab সূত্র দিলে এখানে রুট উঠে যাবে, x + y + 2√xy 11 + 8√y। এখানে আমরা সহগ সমীকৃত করতে হবে, মানে x + y এর মানটা হবে 11 আর 8√2 এর মানটা হবে 2√xy। তাহলে x + y এর মানটা 11 আর হচ্ছে আপনার 2√xy এর মানটা হচ্ছে 8√2। উভয় পাশে যদি আপনি 2 দিয়ে ভাগ করে দেন তাহলে 4√2 হবে, স্কোয়ার করে দিলে হচ্ছে 16 আর √2 কেটে দিলে হচ্ছে 32। তাহলে xy এর মানটা হচ্ছে আপনার 32। এখন আমাদের জানতে চেয়েছে তারা যে x² + y² এর মান কত। তাহলে এটা সূত্র লিখে ফেলি, x + y² - 2xy। তাহলে x + y এর মান আমরা বের করছি হচ্ছে 11² আর এটা হচ্ছে 32। তাহলে 11 হচ্ছে আপনার 121 আর 32 থেকে 64 বাদ দিলেই আমাদের পেয়ে যাব হচ্ছে এটা 57। এটাই হচ্ছে উত্তর। এরপরে 60 নম্বর বলছে রাইসা টুক 1 কাপ অফ হাফ অলিভ অয়েল অ্যান্ড হাফ ভিনেগার অ্যান্ড poured into a jar that had equal parts of olive oil, vinegar and water. If the result is 3 cup mixture of salad dressing, what portion of the dressing is olive oil? মানে মিক্সার করার পরে 3 কাপ হবে, তার মানে আগে ছিল হচ্ছে 2 কাপ, বোঝাই যাচ্ছে। মানে আপনার মিক্সার করার পরে 3 কাপ মিক্সার হবে, তাহলে আগে ছিল 2 কাপ। এখন সেই 2 কাপের মধ্যে আপনার হচ্ছে অলিভ অয়েল ছিল 3 ভাগের 2 ভাগ, মানে সব সমান সমান, মানে 3টা আইটেমই সমান সমান। তাহলে অলিভ অয়েলও 3 ভাগের 2 ভাগ, পানিও ছিল 3 ভাগের 2 ভাগ, আর ভিনেগারও ছিল 3 ভাগের 2 ভাগ। আচ্ছা, এর সাথে আপনার অলিভ অয়েল যোগ হবে হচ্ছে হাফ কাপ যোগ হবে। তাহলে অলিভ অয়েল আগে ছিল 3 ভাগের আপনার হচ্ছে 2 ভাগ, আর সাথে হাফ যদি যোগ হয় তাহলে এটা হবে 6 ভাগের আপনার হচ্ছে মানে 7 ভাগ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন হচ্ছে এই মিশ্রণ বলছে 3 কাপের মধ্যে এটার অবস্থান কত। তাহলে 3 কাপের মধ্যে মানে অংশটা হবে উপরে হচ্ছে 7/6 থাকবে, নিচে 3 থাকবে, তাহলে 7/18 অংশ হবে। এটাই হচ্ছে উত্তর। আচ্ছা, 61 নম্বর বলছে কমপ্লিট দ্য সিরিজ 2u 7o 31i 127e। তো এখানে সহজ কথা আই ও ভাওয়াল তো বসবেই, এই হিসাবে যদি আমরা ডি নাম্বার বসাই দিই তাহলে হয়ে যাবে, কারণ হচ্ছে এখানে এ নাই, ই আই ও ইউ সবই আছে ভাওয়ালগুলো। তো আমরা সিরিজটা দেখি, 2 এর পরে কিউব দিয়ে 1 মাইনাস করলে 7 হয়, 2 এর পরে যদি আমরা 5 দিয়ে মাইনাস করি 1 তাহলে 31 হবে, 2 এর পরে যদি 7 দিয়ে 1 মাইনাস করি তাহলে 127 হবে। তারপর 2 এর পর 9 দিয়ে 1 মাইনাস করলে হয় 511, তাহলে 511 আর হচ্ছে ভাওয়াল উল্টা দিক থেকে আসবে, তাহলে এটা হবে হচ্ছে এ, অর্থাৎ 511 আর এ হবে। 62 বলছে অ্যাভারেজ অফ দ্য 6 নন জিরো পজিটিভ ইন্টিজার্স ইজ 15 অ্যান্ড দ্য মিডিয়ান ইজ 18। দ্য মডাল ভ্যালু ইজ লেস দ্যান দ্য মিডিয়ান, হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম পসিবল ভ্যালু অফ লার্জেস্ট 6 ইন্টিজার্স। কয়েকটা বিষয় বুঝতে হবে আপনাদের, মোড কি, মিডিয়ান কি, মিন কি, আবার হচ্ছে লার্জেস্ট ভ্যালুর ব্যাপারটা আছে। তাহলে এখানে দেখেন, প্রথম কথা হচ্ছে গড় যদি 15 হয় 6টা সংখ্যার, তাহলে মোট হবে 90, মানে 6টা সংখ্যা যোগ করলে 90 হবে। এখন আপনি মনে করি সংখ্যা 6টা হচ্ছে এ বি সি ডি ই আর এফ। হ্যাঁ, এখন আমাদের মানে এখানে মডাল মানে হচ্ছে আপনার
মোডাল সবচেয়ে মানে যেটা বেশি বার থাকে সেটা। আর মিডিয়ান এখানে হবে সি আর ডি এর যেহেতু 6টা, তাহলে মাঝখানে 2টা যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে হচ্ছে মিডিয়ান। তাহলে সি আর ডি এর যোগফল হতে হবে আমাদের 36। মানে একটা বিষয় খেয়াল করেন, এই যে আমাদের এখানে মিডিয়ানটা হচ্ছে আমাদের 18, তাই না? এটা হচ্ছে এটার থেকে ছোট হবে হচ্ছে আমাদের মোড। তার মানে 18 ছোট কি আছে? 1 2 3 4 থেকে 17 পর্যন্ত সবই আছে। এখন আমরা 6 নম্বর যেটা ভ্যালুর এফটা সেটাকে সর্বোচ্চটা নেব। তাহলে সবার নিচের থেকে আমরা ছোটটার থেকে শুরু করব। তাহলে আমরা যে কাজটা করব, ধরেন এ কে আমরা যদি 1 নেই, বি কেও যদি 1 নেই, দুইটা 1 নেব কেন? কারণ মোড হতে হবে, মোড মানে বেশি বার থাকতে হবে। সর্বনিম্নটা যদি আমরা মোড হিসাবে বিবেচনা করি দুইবার, সর্বনিম্ন 2 বার বিবেচনা করলে মোড হবে, আর অন্যগুলো একবার বিবেচনা করলে হবে। তারপর সি যদি আপনি দেখেন, সিটা হবে হচ্ছে মিডিয়ানটা হতে হবে আপনার মানে 18, তাহলে মাঝখানে 2টা 17 আর 19 যোগ করে 2 দিয়ে ভাগ করলে 18 হচ্ছে। আর পার্থক্য যদি আমরা 1 করে নেই তাহলে আমাদের পরেরটা ম্যাক্সিমাম হবে, তাহলে এটা হবে হচ্ছে 20। তাহলে এইগুলো ক্ষেত্রে আমরা সবগুলো যদি যোগ করি তাহলে আপনার হচ্ছে টোটাল 58। তার মানে 90 থেকে যদি আপনি 58 বাদ দেন তাহলে সর্বোচ্চ এফ এর মানটা আপনি পাবেন হচ্ছে 32। আচ্ছা, এরপরে আমরা 63 নম্বরে চলে আসি। বলছে আরিফস টোয়োটা ক্রস এভারেজ 25 কিলোমিটার ইনসাইড সিটি অ্যান্ড 40 কিলোমিটার অন হাইওয়ে yesterday. He drove to his Gulshan office from the factory, which is 150 kilometer away. If the Google map showed that he drove 25 kilometer of his distance inside Dhaka, what is the average mileage? মানে সে ঢাকার ভিতরে যখন গাড়ি চালায় 25 কিলোমিটার পার লিটারে তার গাড়ি চলে, আর 40 কিলোমিটার পার লিটারে যায় যখন হাইওয়েতে ওঠে। এখন সে ঢাকার ভিতরে 25 কিলোমিটার রাস্তা গিয়েছে, আর ঢাকার বাইরে সহ 105 কিলোমিটার রাস্তা সে রান করেছে। তাহলে তার অ্যাভারেজ মাইলেজ কত? তাহলে ঢাকার ভিতরে যে 25 কিলোমিটার গেল সেখানে তেল লাগবে আপনার হচ্ছে 1 লিটার, কারণ লিটার প্রতি 25 কিলোমিটার যায়। আর ঢাকার বাইরে যে বাদ বাকি 105 থেকে 25 বাদ দিলে 80 কিলোমিটার, সেটা যদি তেল লাগবে হচ্ছে আপনার 2 লিটার, কারণ তখন 40 কিলোমিটার পার লিটারে যায়। তাহলে টোটাল তেল খরচ হলো আপনার হচ্ছে 3 লিটার। এখন এই 3 লিটার তেল খরচ করে সে যাবে 105 কিলোমিটার রাস্তা, তাহলে অ্যাভারেজে কত হবে? 105কে 3 দিয়ে ভাগ করলে 35 কিলোমিটার মাইলেজ পাবে। আচ্ছা, 64 বলছে ইফ 2 power x plus 2 power y equal to 2 power 22, what is the value of x plus y? তো এখানে দেখেন যে আমরা একটা সিকোয়েন্স দেখি, 2 power 1 plus 2 power 1 equal to 2 power 2 হয়। আবার 2 power 2 plus 2 power 2 করলে এটা 2 power 3 হয়। আবার 2 power 3 plus 2 power 3 যদি আপনি করেন তাহলে 2 power 4 হয়। আবার 2 power 5 আর 2 power 5 যদি আপনি যোগ করেন তাহলে 2 power 6 হয়। তো 22-এর ক্ষেত্রে আমরা এই কাজটা করতে পারি, 2 power 21 plus 2 power 21 যোগ করলে 2 power 22 হবে। তার মানে এক্সের আর ওয়াইয়ের মানটা হচ্ছে যোগ করলে 21 21 42 হবে হচ্ছে উত্তর। তো যাই হোক, এই প্রশ্ন সমাধান এই পর্যন্তই ছিল। হ্যাঁ, আমাদের মানে প্রশ্ন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। কোনো ভুলভ্রান্তি থাকলে বা আপনার কোনো গঠনমূলক মতামত থাকলে সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।